মোর্শেদ ঘণ্টাখানিক সময় নিয়ে ২ ফুট উচ্চতায় জানালা করলেন। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সাথে খুশি। হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন। রুম থেকে বাহির দেখা যায়, কিন্তু জানালার ওপাশে কে আছে বাহির থেকে দেখা যায় না। ৮৩ সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয়। পদ্মজা, পূর্ণা, প্রেমা চৌকিতে বসল চিড়া নিয়ে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। বড় মেয়ে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না। না বলা সত্ত্বেও অনেকবার ২ বোনের ইচ্ছে পূরণ করেছেন তিনি। আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার। হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ না, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না, সবার কাছে সবার মা সেরা। আমাদের মা আমাদের কাছে সেরা, লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা, মনির মা মনির কাছে সেরা। ওরা বলছে, বোকা, এসব বলতে হয় না। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা, এমন মা আর একটাও নেই। হেমলতার কানেই প্রতিটি কথা আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না, পদ্মজা জানে। আমাদের আম্মা সত্যি সেরা, আলাদা। পদ্মজা হেসে বলল। পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল, আপা, চিত্রা দিদিরে কেমন লাগে? পদ্মজা চিত্রার দিকে তাকাল। ছাই রঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুল হাতা ব্লাউজ, শালীন, তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকে সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে রেখেছে। মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল, প্রথম কে? পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। ৮২ হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে। হেমলতা প্রথম শুনলেন তিনি সুন্দর। ভুবন মোহিনী রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন তিনি? কেন ছেলে মানুষই অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? গম গম করে উঠল পূর্ণা। প্রেমা ভয় পেল। পদ্মজা বলল, পূর্ণা, বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বোঝে? ও খালি চোখে ফর্সা কালোর তফাত দেখে। সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনাল। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি। এরপর বলল, আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো এক মনে দেখিস, বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট। আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আম্মার শাড়ির কুচির ভাজে আভিজাত্য লোকনো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও ও কি আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণভাবে প্রভাব ফেলল। প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে। পূর্ণা বলল, হতে পারে, কাল থেকে আমি আম্মাকে দেখব মন দিয়ে। আমিও। প্রেমা পূর্ণার দলে ঢুকল। হেমলতার চোখ পেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছেন। কত লুকিয়ে কাঁদা হয়েছে, কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনো হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে, আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয়, সবার মধ্যেই সৌন্দর্য আছে, যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে। নিশুতি রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। হেমলতা চোখ খুলেন। হুট করে ঘুমটা ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের। লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। তিনি দ্রুত উঠে বসেন। ২ চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন। পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান। গাঢ় অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না। তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতার ঝাঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল। সেকেন্ড কয়েক পর দুজোড়া পা যেন ছুটে পালাল।
আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে 4 মা মেয়ে একসাথে নামাজ পড়ল। এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে 3 বোন পড়তে বসল। রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে। বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি, মায়াবী সকাল। এমন সকালে কেউ ঘুমাতে চায়, আর কেউ বা বই পড়তে পছন্দ করে, অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে। পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে, পড়া একদমই সহ্য হচ্ছে না। পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গায়ে লিয়ে দিল, সাথে সাথে ঘুমে হারাল। পদ্মজা অনেক ডাকল, উঠল না। এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে। হেমলতা বাইরে থেকে উঁকি দিয়ে প্রশ্ন করলেন, পূর্ণা ঘুমে? জি আমলা। সে জানে না স্কুল আছে, তবুও কোন আক্কেলে ঘুমাল? মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল। পূর্ণা নির্ঘাত মার খাবে আজ। সে হেমলতাকে আশ্বস্ত করে বলল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না। অহরহ এমন হয়ে আসছে। যতই আদর করে ডাকা হোক না কেন, বৃষ্টিমাখা সকালে তার ঘুম ছুটানো যায় না। বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায়। কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না। এ যেন ভূত ছাড়ানোর মতো। হেমলতা বাঁশের কঞ্চি আনতে যান। এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে, পূর্ণা ওঠ, মাঠটা খাবার আগে ওঠ, এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা ওঠ। পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমাই ব্যাপারটা খুব উপভোগ করে। একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে? সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে। হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢোকেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল। পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে গেল। তুই সরপদ্ম, ও মারের যোগ্য, পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে। পদ্মজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না, দূরে গিয়ে দাঁড়াল। হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন। প্যাচ করে আওয়াজ হয়। পদ্মজা ভয়ে চোখ বুজে ফেলল। পা ছিঁড়ে গেছে বোধহয়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন। সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল। চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায়? এরপর চোখ খুলল। বোকাসোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। প্রেমা জোরে হেসে উঠল। হেমলতা তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল। পূর্ণা ভীতু কণ্ঠে বলল, আর হবে না আম্মা? সে তো প্রতিদিনই বলিস। এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল। পূর্ণা প্রেমা মনে মনে খুশি হল। আজ আর স্কুলে যেতে হবে না। বাড়ি থেকে 2 ক্রোশ দূরে স্কুল। আম্মা নিশ্চয়ই যেতে না করবেন। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল, আম্মা, মেঘ হাসবে মনে হয়, যাব স্কুলে? মেঘ কি করল তোকে? যাবি স্কুলে। হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রু কুঞ্চন করল। থম মেরে বসে রইল। পদ্মজা তাড়া দিল, তাড়াছিস কেন? জলদি কর, নয়তো আবার পিটানি খাবি। পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হল। 3 বোন স্কুলের দিকে রওনা দিল। বর্ষাকাল চলছে। রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে। রাস্তায় প্রচুর কাদা জমেছে। পথ চলা কষ্টকর। 3 বোন হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে। পিছলে পড়ে বইখাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। পদ্মজা বড় কচুপাতা ছেড়ে নিল 3টে। 3 বোন কচুপাতায় মাথা আড়াল করল, কিন্তু দেহ ও বইখাতা আড়াল করা গেল না। ভিজে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা বিরক্তি প্রকাশ করল, ধ্যাৎ, ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা? দেখ, পায়জামা হাঁটু অবধি কাদায়, আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে? পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না কি করব, স্কুলে যাব নাকি বাড়ি ফিরব? আপা বাড়ি যাই, বলল প্রেমা। পদ্মজা ভাবল। এরপর 2 বোনকে বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যা কি? অগত্যা স্কুলেই যেতে হল। স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল 2 বোন। প্রেমার 1 ঘণ্টা আগে ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল, আব্বা আসছিল স্কুলে? আসছিল, প্রেমারে নিয়ে গেছে। তোর সাথেও তো দেখা করল। পদ্মজার বলাটা করুণ শোনাল। পূর্ণার মন খারাপ হয়। আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না? পূর্ণা, পড়ে যাবি, সাবধানে হাঁট। পদ্মজা সাবধানবাণী দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদামাটিতে পড়ল। পদ্মজা আতকে উঠল। পূর্ণার পা নিমিষে ব্যথায় টন টন করে উঠে। পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে। পদ্মজাকে আঁকড়ে ধরেও উঠতে পারছে না পূর্ণা। কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল, আপা, পা ভেঙে গেল মনে হয়, কি ব্যথা করছে। মুচকেছে বোধহয়, ঠিক হয়ে যাবে।
ওঠার চেষ্টা কর, আমার গলা ধরে চেষ্টা কর। গ্রামের পথ, গুড়ি গুড়ি বৃষ্টি, পথে কেউ নেই। গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে। সামনে বিলে থই থই জল, তার পাশে ক্ষেত, ডানে বামে কাদামাটির পথ, পিছনে ঝোপঝাড়। পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না। পূর্ণা পা সোজা করার শক্তি পাচ্ছে না। পায়ে প্রচণ্ড ব্যথা, ঠোঁট কামড়ে কাঁদছে সে। পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেলল। সাথে সাথে শরীরে ব্যথার বিজলি চমকাল। আপারে, পারছি না, আমার পা শেষ, মরে যাব আমি। এসব বলিস না, পায়ের ব্যথায় কেউ মরে না। আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে। তা দেখে আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে গেল। তার কান্না পাচ্ছে খুব। পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতেই পূর্ণা চেঁচিয়ে উঠল। একটু সাবধানে হাঁটলে কি হতো? ইস, এখন কি কষ্টটা হচ্ছে! আপা, পা ব্যথা খেয়ে নিচ্ছে। পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল। চকিতে চোখ তুলে ক্ষেতের দিকে তাকাল। মুহূর্তে ঠোঁটে হাসি ফুটে উঠল। সে পূর্ণাকে বলল, পূর্ণারে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণা কলিজায় পানি পেল। মনে হল মাকে দেখেই ব্যথা অনেকটা কমে গেছে। হেমলতা ছুটে আসেন। পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলেন, কিচ্ছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বললেন, তুই বইগুলো নে। হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। ঘরেও চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন 2টো মেয়েকে। একটা মেয়ে পথে বসে আছে, আরেকটা মেয়ে পাশে। বিপর্যস্ত অবস্থা তাদের। মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে উঠল। পথ দিয়ে আসলে দেরি হবে, তাই তিনি ক্ষেতের পথ ধরেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো। 2 মিনিটের মাথায় ভ্যানের দেখা মিলল। অনেক দূরে ভ্যানের অবস্থান। ভ্যানে চিত্রা, লিখন সহ আরও 2 জন সহকর্মী। তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল। যখন কাছাকাছি ভ্যানের অবস্থান, তখন চিত্রা পদ্মজা আর তার মা বোনকে দেখল। উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলল। লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামল। চিত্রা আগে আগে এগিয়ে আসে, চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, পূর্ণার কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মুচকেছে। হেমলতা, চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে তুলে দিয়ে লিখন সহ বাকি 2 জন সহকর্মী ভ্যান ছেড়ে দিল। তারা হেঁটে ফিরবে। পা ব্যথা অনেকটা কম লাগছে। 2টি বালিশের উপর পা রাখা। ব্রেস নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা। যা ব্যথা পেয়েছে, কয়দিন বোধহয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন। এরপর বললেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে বসতে হবে না। পূর্ণার রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে? কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে বিব্রত হয়ে উঠল, ঢোক গিলল। এরপর কাঁচুমাচু হয়ে মিয়ে যাওয়া গলায় বলল, মোটেও খুশি হইনি। বিকেলে মগা এসে জানাল মুন্নার বাপ খুন হয়েছে। কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত পড়ল। পঙ্গু, ভিক্ষুক, অসহায় মানুষটাকে কি মারল? এমন মানুষের শত্রু থাকে? এমনই শত্রু যে একদম মেরে ফেলল? হেমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, কখন? মগা বলল, দুপুরের কথা। দুপুর 2টো কি 3টে গ্রামবাসী জানতে পারে এই ঘটনা। আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে। লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে। মুন্নার আত্মীয় বলতে কেউ নেই। দুঃসম্পর্কের যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না। মাতবর মুন্নার ভার নিতে চেয়েছিলেন, কিন্তু মুন্না পদ্মজাদের বাড়ি থাকতে চায়। হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। পদ্মজা, পূর্ণা খুব খুশি হল। খুশি হল না প্রেমা। মুন্না প্রেমা সমবয়সী। প্রেমা ভাবছে তার আদরের ভাগ বসাতে মুন্না এসেছে। হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন। পদ্মজাকে বললেন, প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে। 2 জনের মধ্যে সখ্যতা করে দিস, যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কয়দিনে মিশে যাবে 2 জন। পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না। প্রেমা, মুন্না ঘুমে। মুন্না খুব কেঁদেছে। এখন ক্লান্ত হয়ে বেঘরে ঘুমাচ্ছে। রাগ তো কম হল না।
পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল, আম্মা, মুন্নার নতুন নাম রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই, আমাদের নাম প দিয়ে, তাহলে ওর নামও প দিয়ে হবে, তাই না আপা? হেমলতা হেসে বলেন, তুই নাম রাখ তাহলে। রাখছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে জানাস সকালে, রাজি হলে এরপর সবাই না হয় ডাকব। রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো। হেমলতা মৃদু হাসলেন। পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে, মুখ বন্ধ রাখতেই পারে না। অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে।